আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 2 ধারা এবং 9 ধারা, এই যেগুলো আমাদের প্রয়োজন একান্তই। এখন একটু 2 ধারা, একটু রেদওয়ানুল কারীমের 2 ধারার যে সংজ্ঞাগুলো, মূল হেডিং গুলো আছে, একটু হেডিং গুলো বলো। দুই দ্বারা পরে কি করবো? আপনি সময় কবা দিতে পারবেন না তো স্যার, সংখ্যাগুলো তো তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, তাহলে 9 ধারাই বলো। হ্যাঁ, 9 ধারার যে 9 এর 1 এর 4টা বিষয়, 2 এর 4টা বিষয়, 3, 4, 5 এগুলো একটু বলো, কারণ এগুলোর উপরে কিন্তু মূল শাস্তি। নয়ের উপর হুম। নয় হচ্ছে যে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন। বই দেখা যাবে না, বই দেখা যাবে না। হাত ছাড়াইতে হবে। বই দেখা যাবে না, ঠিক আছে? বই দেখলে হয় কি, কারণ এগুলো হচ্ছে ব্রেইনে থাকতে হবে, সরাসরি ব্রেইনে থাকতে হবে। যে 9 এর 1-এ বলছে 4টা বিষয়, যে অ্যালকোহল ব্যতীত যেসব উদ্ভিদ বা গাছপালা আছে এইগুলা কি করা যাবে না, চাষাবাদ, তারপরে হচ্ছে উৎপাদন, রূপান্তর, বহন, পরিবহন, আমদানি, রপ্তানি করা যাবে না। 9-এর 1-এর ক। খতে বলছে কি, যে ক্রয় বিক্রয় করা যাবে না। গতে হচ্ছে সেবন করা যাবে না। আর ঘতে হচ্ছে ক, খ, গ এদের কোনোভাবেই সাহায্য সহযোগিতা, পৃষ্ঠপোষকতা করা যাবে না। শেষ, 4-এর 1। শেষ। হ্যাঁ। 2 হচ্ছে কি, যে অ্যালকোহল ব্যতীত অন্যান্য যেগুলো প্রিকারসর কেমিক্যালস আছে সেইগুলা কি করা যাবে না, উৎপাদন প্রক্রিয়াজাত করা যাবে না, বহন, পরিবহন, সংরক্ষণ, গুদামজাত করা যাবে না। ক। খতে হচ্ছে ক্রয় বিক্রয় করা যাবে না বা প্রদর্শন করা যাবে না। প্রদর্শন কি, দেখার জন্য সাইনবোর্ড টানিয়ে রাখলো, যে এই সাইনবোর্ড টানিয়ে দেখার জন্য রাখা যাবে না। গতে হচ্ছে সেবন করা যাবে না। আর ঘতে হচ্ছে কি, ক, খ, গ তাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। শেষ, 9-এর 2। 3-এ হচ্ছে কি, 1, 2-এ যাহাই থাকুক, 3 হচ্ছে যে সেইটা শিল্প, তারপরে হচ্ছে আপনার এই চিকিৎসা, বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক কাজে এগুলা ব্যবহার করা যাবে কিভাবে, লাইসেন্স, পারমিট, পারমিট নিয়ে, লাইসেন্স, পারমিট, পাস পারমিট। করা যাবে। আর 4 হচ্ছে এইগুলার ক্ষতিকারক দিকগুলা কি করতে হবে, প্যাকেটের মধ্যে লিখে দিতে হবে চাপাতে হবে। বা ছাপাইয়া দিতে হবে। 4। আর 5-এ হচ্ছে যে ডাক্তার তার গেজেট অনুপাতে কি করতে পারবে, সেগুলা সে স্থল, জল, নৌপথে বহন করতে পারবে। এই 5টা বিষয় যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার শাস্তির ধারাগুলো ধরা আপনার জন্য একবারে সহজ। কারণ এইগুলো আপনার একবারে টুটের মধ্যে রাখতে হবে। কারণ টুটের মধ্যে রাখলে আপনি কি করবেন, তখন আপনার জন্য এগুলা পরীক্ষার হলে আপনার ধরা এবং সময় আপনার জন্য খুবই সহজ হবে। আর যদি আপনি এগুলো না ধরতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য পরীক্ষার হলে প্রশ্ন ধরা কঠিন হবে। তাহলে আমরা 9 দ্বারা শেষ করলাম। এখন 10-এ কি বলে, 10-এও সেম কথাটাই বলতেছে, শুধু এখানে কি হবে, অ্যালকোহল উৎপাদনের উপরে বিধিনিষেধ। অ্যালকোহল উৎপাদনের উপরে বিধিনিষেধ 10-এর 1-এ বলছে লাইসেন্স, পারমিট, পাস ব্যতীত নিম্নের কাজগুলা করা যাবে না। তাহলে ক, ডিস্টিলারি বা বিওয়ারি। বিওয়ারি আমরা গতকালকে কি পাইছিলাম, যেখানে বিয়ার উৎপাদন করা হয়, এইরকম কোন কলকারখানা স্থাপন করা যাবে না। বুঝবেন, 9-এর সাথে কিন্তু 10-এর মিল আছে, হুবহু মিল আছে 9-এর সাথে 10-এর। শুধু এই 10-এর ক-এর 1-এর ক হচ্ছে কি, যে কোনো কারখানা, ডিস্টিলারি বা বিওয়ারি স্থাপন করা যাবে না। ক। খ হচ্ছে কি, অ্যালকোহল উৎপাদন এবং প্রক্রিয়াজাত করা যাবে না। তাহলে 9-এর ক-এর সাথে কি মিল পাইলাম? তারপরে হচ্ছে কি, বহন, পরিবহন, আমদানি রপ্তানি করা যাবে না। গতে হচ্ছে সরবরাহ, ক্রয় বিক্রয় করা যাবে না। উতে হচ্ছে সংরক্ষণ বা গুদামজাত করা যাবে না বা প্রদর্শন করা যাবে না। আর চতে হচ্ছে সেবন করা যাবে না। সতে হচ্ছে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। এই হচ্ছে 8টা, ঙ, চ, ছ, বর্গীয় জ, এই 8টা বিষয়।
ঠিক আছে, তাহলে আমরা 10-এ পাইলাম কত, 9-এ পাইলাম 1-এ 4টা আর 2-এ 4টা। এই 4টার এই ভাঙ্গিয়ে এখানে কি করছে, 10-এ 8টা করছে। শুধু বিষয়টা হচ্ছে কি যে এখানে কারখানা স্থাপন করা যাবে না, ডিস্টিলারি বা বিওয়ারি, আর হচ্ছে উৎপাদন প্রক্রিয়াজাত করা যাবে না, গতে হচ্ছে বহন পরিবহন আমদানি করা যাবে না, গতে হচ্ছে ক্রয় বিক্রয় করা যাবে না, সরবরাহ বিপণন ক্রয় বিক্রয়, উতে হচ্ছে দখল সংরক্ষণ গুদামজাত বা প্রদর্শন করা যাবে না, চতে হচ্ছে সেবন প্রয়োগ ব্যবহার করা যাবে না, সতে হচ্ছে এটা ওষুধ প্রস্তুতের জন্য ব্যবহার করা যাবে না। ওষুধ প্রস্তুতের জন্য কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। আর বর্গীয় জতে হচ্ছে ক থেকে ছ পর্যন্ত কোনো কাজে সাহায্য সহযোগিতা পৃষ্ঠপোষকতা করা যাবে না। বুঝা গেছে? তাহলে এই যে 9-এর সাথে কি 10-এর মিল পাইলেন? 9-এর সাথে 10-এর হুবহু মিল আছে, জাস্ট খালি এখানে দুইটা শব্দ ব্যতীত, একটা হচ্ছে কারখানা স্থাপন আর আরেকটা হচ্ছে কি যে ওষুধের উপাদান হিসেবে ব্যবহার করা যাবে না। এই দুইটা ব্যতীত বাকি সবগুলাই হুবহু মিল আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে 2, যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিকট যদি যথাযথ প্রমাণ দলিলাদি থাকে সেই ক্ষেত্রে তারা কি করতে পারবে, বহন পরিবহন সংরক্ষণ গুদামজাত করতে পারবে। ঠিক আছে, স্যার এই ক খ না দিয়া শুধু 10 দিলেই হবে, 10-এর 1 দিলে হবে? হবে। তবে ক খ দিলে হয় কি, জিনিসটা একটা দ্বারা আছে না, দ্বারাগুলো একটু সুন্দর হয়। ঠিক আছে, এইটুকুই। কারণ যদিও আপনারা এটার কোনো প্রশ্ন দিবে না, কথা বুঝছেন, 9-10-এর কোনো প্রশ্ন আপনাকে সরাসরি দিবে না, কিন্তু এই 9-10 যদি আপনি না জানেন তাহলে আপনি শাস্তি দিবেন কোত্থেকে? যেমন আপনারা বলল যে অ্যালকোহল বহনের জন্য তার শাস্তি কি, তাহলে আপনি অ্যালকোহল কত দ্বারা শর্ত লঙ্ঘন করলো সেটা আপনাকে জানতে হবে না? সে 10 দ্বারা শর্ত লঙ্ঘন করলো, তাহলে তো আপনাকে এই 10 দ্বারাটা জানতে হবে, না জানলে তো আপনি তার শাস্তি দিতে পারবেন না। ঠিক আছে, আপনি ক ক দিয়ে মনে না রাখেন কোনো সমস্যা নাই, তবে বহন পরিবহন গুদামজাত সংরক্ষণ এইগুলা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি বলতে পারবেন যে এটা 9 দ্বারার এই শর্ত আর 10 দ্বারার এই শর্ত লঙ্ঘনের কারণে তার শাস্তি। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এখন আমাদের এমসিকিউর জন্য যে প্রশ্নটা, এটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 11 ধারা, অ্যালকোহল পান কারা করতে পারবে? এখন এই 11 ধারা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের লিখিত প্রশ্ন আসতে পারে এবং সেটা এমসিকিউতেও আসতে পারে। পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবে না, তবে চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন, সরকারি মেডিকেলের সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র নিয়ে মুসলমান অ্যালকোহল পান করতে পারবে। তাহলে কি বলছে, কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবে না, তবে মুসলমানের জন্য আলাদা একটা নির্ধারণ করা আছে। কোন মুসলমান অ্যালকোহল পান করতে গেলে সেই ক্ষেত্রে সিভিল সার্জন এবং সরকারি মেডিকেলের সহযোগী অধ্যাপক এর নিচে কেউ দিলে কিন্তু আবার হবে না, যেটা হইতে হবে সরকারি মেডিকেলের সহযোগী অধ্যাপক, উনি যদি তার প্রেসক্রিপশনে লিখে দেয় সেই ক্ষেত্রে মুসলমান অ্যালকোহল পান করতে পারবে। 1, 2 হচ্ছে মেতর, মুসি, ডুম, চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাড়ি, পচুই পান করতে পারবে এবং পার্বত্য অঞ্চলের ঐতিহ্যগত মদ তারা পান করতে পারবে। ঠিক আছে, তাহলে মুসি, মেতর, ডুম, চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারি পশু তারা পান করতে পারবে। আর হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি তারা কি করতে পারবে, তাদের ঐতিহ্যবাহী মদ তারা পান করতে পারবে। তারপর হচ্ছে 3 উপধারা, লাইসেন্সধারী বারে বসে বিদেশি নাগরিক বা পারমিটধারী দেশি নাগরিক পান করতে পারবে। লাইসেন্সধারী বারে, যেমন আপনার এয়ারপোর্টের ভিতরে ডিউটি ফ্রি, এখানে সে পান করতে পারবে। ঠিক আছে, আর কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিক কি করতে পারবে, পান করতে পারবে। 4 হচ্ছে শুল্কমুক্ত কার্যক্রম এই আইনের লাইসেন্স বলে সম্পাদিত হবে। শুল্কমুক্ত কার্যক্রম, এই যে বললাম না ডিউটি ফ্রি, অর্থাৎ এয়ারপোর্টের ভিতরে অ্যালকোহল সংক্রান্ত সকল শুল্কমুক্ত কার্যক্রম এই আইনের লাইসেন্স বলে সম্পাদিত হবে।
এয়ারপোর্টের ভিতরে তারা যেগুলা করবে এগুলো তারা করতে পারবে। তাহলে 11 দ্বারা কি পাইলাম? 11 দ্বারা পাইলাম হচ্ছে মুসলমান পান করতে গেলে সিভিল সার্জন এবং সহযোগী অধ্যাপকের লিখিত প্রেসক্রিপশন লাগবে। আর হচ্ছে মেতর মসি ডোম ক্ষুদ্র নৃগোষ্ঠী পার্বত্য অঞ্চল তারা তাদের মদ পান করতে পারবে। তারপরে হচ্ছে লাইসেন্সধারী বারে বসে বিদেশি নাগরিক এবং দেশি নাগরিক কি করতে পারবে? অ্যালকোহল পান করতে পারবে। আর 4 হচ্ছে অ্যালকোহলের স্থানের ক্ষেত্রে ডিউটি ফ্রি কার্যক্রম বা শুল্কমুক্ত কার্যক্রম এই আইনের অধীনে গণ্য হবে। 11 দ্বারা এটা কিন্তু এমসিকিউ এবং লিখিতর ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 12 দ্বারা মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র প্রদান সম্পর্কে বিধিনিষেধ। তাহলে কে কে প্রেসক্রিপশন দিতে পারবে? ব্যবস্থাপত্র কি? প্রেসক্রিপশন। আমরা ইংলিশ বুঝি কিন্তু বাংলা বুঝি না। তাহলে প্রেসক্রিপশনে খেয়ে খেয়ে মাদকদ্রব্য লিখতে পারবে। চিকিৎসক ব্যতীত মাদকদ্রব্য ওষুধ হিসেবে ব্যবস্থাপত্র প্রদান করা যাবে না। তারপরে হচ্ছে একবারের বেশি মাদকদ্রব্য ক্রয় করা যাবে না। এখন আপনারা মনে করেন যে সাপোজ ফেন্সিডিল, ফেন্সিডিল হচ্ছে খাসির ওষুধ। আপনাকে প্রেসক্রিপশনে লিখে দিছে যে 1 বোতল ফেন্সিডিল আপনি কি করবেন? দৈনিক এক কক করিয়া খাবেন। এখন আপনি কি করলেন? প্রথমে গিয়ে একটা নিয়ে আসলেন, আইসা মনে যে একবারেই পুরোটা মারি দিলেন। এখন পরে আবার কিনতে গেছেন, না পরে আর আপনাকে দেওয়া হবে না। কারণ কি? এটা আপনি একবারই কিনতে পারবেন, একবারের বেশি কেনার সুযোগ নাই। তাহলে 12 ধারার যদি আপনার প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে প্রেসক্রিপশনে কে মাদকদ্রব্য লিখে দিতে পারবেন, তখন হচ্ছে চিকিৎসক ব্যতীত অন্য কেউ কি করতে পারবে না? প্রেসক্রিপশনে মাদকদ্রব্য লিখে দিতে পারবে না। এখন যদি মাদকদ্রব্য বলতে আমরা কি বুঝি? হিরোইন, ফেন্সিডিল, গাঁজা এগুলা না। ওষুধই হচ্ছে কি অনেকগুলা মাদকদ্রব্য। যেমন ফেন্সিডিল হচ্ছে কি মূলত খাসির ওষুধ, অফকফ গুলা হচ্ছে খাসির ওষুধ, স্যাডিল এটাও বাংলা কিন্তু স্যাডিল এটাও কিন্তু এক ধরনের নেশা জাতীয় দ্রব্য। ও যেটা আপনি পরিমিত আকারে পান করবেন সেটা হবে ওষুধ, আর যেটা আপনি পরিমাণের বেশি ব্যবহার করবেন সেটা হবে কি? মাদক দ্রব্য। এটা মাথায় রাখতে হবে। তারপরে ব্যবস্থাপত্রে উল্লেখিত মাদকদ্রব্য কয়বার ক্রয় করা যাবে? একবার। একবার। কত ধারার বিষয়বস্তু? 12 ধারার। হ্যাঁ, এইভাবেই মনে রাখতে হবে, কিন্তু বই খুলিয়া না, বই বন্ধ করিয়া। ঠিক আছে? তারপরে হচ্ছে লাইসেন্স। এখন লাইসেন্স কে দিতে পারবে? 13 ধারা, মাদকদ্রব্য আইনের 13 ধারা লাইসেন্স কে দিতে পারবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মহাপরিচালক বা তার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার নির্ধারিত পদ্ধতিতে শর্ত সাপেক্ষে লাইসেন্স, পারমিট, পাস প্রদান করতে পারবেন। তাহলে মহাপরিচালক বা তার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার কি করতে পারবে? নির্ধারিত পদ্ধতিতে ফরমে শর্ত সাপেক্ষে ফি দিয়া লাইসেন্স, পারমিট, পাস প্রদান করতে পারবে। এবং এই লাইসেন্স, পারমিট, পাসের মেয়াদ নির্ধারিত সময় প্রদানের তারিখ হইতে সংশ্লিষ্ট অর্থ বছর পর্যন্ত বলবৎ থাকবে। এখন এটা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? লাইসেন্স, পারমিট, পাসটা অর্থ 3 বর্ষ। বছর। জি না, অর্থ বর্ষর। অর্থাৎ মনে করেন যে আপনার এই বছর দিছে, আপনি এখন মে মাস চলতেছে না, আপনি এই মে মাসে আপনি পাস নিছেন, এটা আপনার আগামী জুনের 30 তারিখে শেষ। মানে সমাপ্ত না হওয়া পর্যন্ত অর্থ বছর। হ্যাঁ, অর্থাৎ আপনার প্রত্যেক বছরে কি করতে হবে? লাইসেন্স, পারমিট, পাস নিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে কি অর্থ বর্ষর। অর্থাৎ আপনি এই মে মাসে নিছেন, আপনি মনে করিয়েন না যে আপনার 1 বছরের জন্য দিছে। আপনার এই যে জুনের 30 তারিখে আপনার মেয়াদ শেষ। ঠিক আছে? তাহলে যদি এখন আপনাকে এমসিকিউ প্রশ্ন দেয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের লাইসেন্স, পারমিট, পাসের মেয়াদ কতদিন বলবৎ থাকে? 1 বছর, অর্থ বছর। 6 মাস, 3 মাস, সংশ্লিষ্ট অর্থ বছর? সংশ্লিষ্ট অর্থ বছর। হ্যাঁ, সংশ্লিষ্ট অর্থ বছর। তবে যদি এটা এক নাগাড়ে 3 বছর নবায়ন না করে তাহলে সেটা আর নবায়ন করা যাবে না। আপনি কি করছেন? এই অর্থ বছরে আপনি নিয়ে গেছেন, এখন আগামী 3 বছর কি করছেন? আপনি নবায়ন করেন নাই, তাহলে 3 বছর পরে আপনার এটা বাতিল হয়ে যাবে, আপনার এটা নবায়ন করার সুযোগ পাবেন না 13 দ্বারা।
তারপর হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 14 ধারা লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কোন কোন ব্যক্তিদেরকে লাইসেন্স দেওয়া যাবে না? স্থলনজনিত অপরাধ, নৈতিক স্থলন। এই স্থলনটা কি বুঝেন নাকি কেউ? একটু আমারে বলেন তো দেখি, স্থলনজনিত অপরাধটা কি? আমাদের পুলিশের অনেক ক্ষেত্রে দেখি যে এই যে পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে ক্লিয়ারেন্সে দেখা যায় যে স্থলনজনিত অপরাধ, এটা বিষয়টা কি একটু বল, কেউ জানেন নাকি? এটা কি দণ্ডিত হয় আর কি? দণ্ডিত বলতে কি, এই স্থলনজনিত অপরাধটা কি, মূলত স্থলনজনিত অপরাধটা কি? স্থলনজনিত অপরাধ বলতে কারণ আমি বিভাগীয় যদি মামলা থাকে এরকম নাকি? না, এটা হচ্ছে মূলত হচ্ছে নৈতিকতার। যেমন আপনাকে মনে হয় যে একটা কাজ, অনেকটা এটা হয় কি, ওই যে দেখা গেছে যে আপনার আত্মীয় পাড়া প্রতিবেশীর সাথে আপনার একটা সম্পর্ক ভালো না, যেটা আর কি বলে, যেটা হচ্ছে মূলত সম্পর্ক ভালো না, এইরকম যদি কোনো অপরাধ হয় এবং এটার জন্য যদি সে কারাদণ্ড হয়, আমি যেটা মনে করি আর কি, যে স্থলনজনিত অপরাধটা হচ্ছে মূলত যে তার আশেপাশে পাড়া প্রতিবেশীর সাথে তার যে মনোমালিন্যতা যেটা হয়, যে একজনের মানুষের সাথে যে তার একটা ভালো বিহেভিয়ার করার কথা সেটা না করিয়া সে দেখা গেছে কি করে, মানুষের সাথে ইভটিজিং করে, বা এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আবার এই যে স্থলনজনিত অপরাধ সেটা হচ্ছে সমকামিতা হয়তো বা হইতেও পারে। ঠিক আছে? স্যার এই এই চরিত্রগত সমস্যা, স্যার চরিত্রগত সমস্যা। হ্যাঁ, এটা আবার হইতে পারে কি সমকামিতা, সমকামিতারও একটা অপরাধ হইতে পারে, যদিও এই স্থলনজনিত অপরাধের কোনো সংজ্ঞা আমি এখন পর্যন্ত পাই নাই। যদি না আপনারা কেউ পাইয়া থাকেন তাহলে আমার একটু বলবেন আর কি, কারণ আমারও জানার দরকার আছে। তবে আমি যতটুকু মনে করি যে এই স্থলনজনিত অপরাধটা হচ্ছে কি সমকামিতা, যে পুরুষ পুরুষের সাথে যেগুলা করে আর কি, এই ধরনের কোনো অপরাধ যদি হয় আর কি। স্যার তাহলে এটা হচ্ছে নৈতিক নৈতিক স্খলন, নৈতিক স্খলন সমস্যা, চরিত্রগত সমস্যা, স্থলন না, নৈতিক এটা স্খলন। স্খলন না, এটা হচ্ছে স্থলন, স্থলনজনিত সমস্যা। আপনার এই যে দেখবেন যে বিভাগীয় ওই যে ক্লিয়ারেন্স চাইছে না, দেখবেন যে ক্লিয়ারেন্সও বলা আছে স্থলনজনিত অপরাধের বা কোনো কিছু থাকে কিনা সেটা দিবেন। এবং এই যে যারা মিশন কাটছেন, মিশনের ক্লিয়ারেন্সে কিন্তু এটা অবশ্যই বলে দেয় যে তার এই ধরনের কোনো চরিত্র আছে কিনা সেটা বলবেন। যাক, আমরা ওইদিকে না যাই। তাহলে যদি দেখা যায় যে সে স্থলনজনিত অপরাধে 3 মাস কারাদণ্ড হয়েছে, 3 মাস কারাদণ্ড বুক করছে এবং 500 টাকা জরিমানা করছে, তাহলে তার এই কারাদণ্ড এবং জরিমানার মেয়াদ 5 বছর অতিবাহিত না হইলে তাকে কি করা যাবে না, লাইসেন্স দেওয়া যাবে না। সে 3 মাসের কারাদণ্ড ভোগ করছে এবং অথবা 500 টাকা জরিমানা দিছে, সেই ক্ষেত্রে এই দণ্ডগুলার মেয়াদ যদি 5 বছর না হয় সেই ক্ষেত্রে তাকে লাইসেন্স দেওয়া যাবে না। দুই হচ্ছে সে মাদকদ্রব্য অপরাধে কোনো দণ্ডিত হয়েছে, তাকে দেওয়া যাবে না। আর তিনে হয়েছে লাইসেন্স বা পারমিটের শর্ত লঙ্ঘন করিয়া বা লাইসেন্স বা পারমিট বাতিল হলে সেই ক্ষেত্রে তাকে আর লাইসেন্স দেওয়া যাবে না। তাহলে 14 দ্বারা পাইলাম আমরা 3 শ্রেণীর ব্যক্তিকে লাইসেন্স দেওয়া যাবে না। যে স্থলনজনিত অপরাধে অভিযুক্ত, 3 মাস কারাদণ্ড ভোগ করছে এবং 500 টাকা জরিমানা দিছে, যদি তার শাস্তির মেয়াদ 5 বছরের কম হয় সেই ক্ষেত্রে দেওয়া যাবে না। আর যদি সে মাদকদ্রব্য অপরাধে অপরাধী হয় সেই ক্ষেত্রে তাকে দেওয়া যাবে না। আর 3 হচ্ছে লাইসেন্স পারমিটের শর্ত লঙ্ঘন বা পারমিট বাতিল হইলে সেই ক্ষেত্রে তাকে লাইসেন্স দেওয়া যাবে না, 14 দ্বারা। তারপরে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 15 দ্বারা লাইসেন্স ইত্যাদি শর্ত ভঙ্গ হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিবেন। লাইসেন্স পারমিটেড রেগুলার যদি শর্ত লঙ্ঘন করে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। যদি প্রথমবার শর্ত লঙ্ঘন করে সেই ক্ষেত্রে তার কাছ থেকে মুচলেখা নিয়ে অনধিক 1 লক্ষ টাকা জরিমানা করে আপোষ নিষ্পত্তি করা যাবে। কি করা যাবে? প্রথমবার তার সাথে 1 লক্ষ টাকা জরিমানা নিয়ে আপোষ নিষ্পত্তি করা যাবে। দ্বিতীয়বার সে শর্ত লঙ্ঘন করলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে লাইসেন্সের শর্ত লঙ্ঘন হবে এবং লাইসেন্স বাতিল হবে। প্রথমবার হইলে আপোষ নিষ্পত্তি, দ্বিতীয়বার হইলে লাইসেন্স বাতিল। তারপরে বলছে যদি তার বাজেয়াপ্তকৃত কোনো সম্পত্তি তার সাথে থাকে তাহলে সেই বাজেয়াপ্তকৃত সম্পত্তির সাথে সমপরিমাণ অর্থ আদায় করে তাহলে সেই ক্ষেত্রে তাকে হস্তান্তর করা যাবে এবং সরকারি কোষাগারে সেটা জমা হবে।
যদি সে শর্ত ভঙ্গ করিয়া কোনো বাজেয়াপ্ত সম্পত্তি রাখে, সেই ক্ষেত্রে তার এই সম্পত্তি আপোষ নিষ্পত্তি করা যাবে, তবে সে এইটার বাজার মূল্য সমপরিমাণ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। সেই ক্ষেত্রে সে পাবে, আর না হইলে পাবে না। তারপরে হচ্ছে 16 ধারা হচ্ছে লাইসেন্স বাতিল। স্যার এই দুইটা কি বুঝলাম না স্যার। দুইটা, মনে করেন যে সে জি স্যার। শর্ত ভঙ্গ করছে, ঠিক আছে, শর্ত ভঙ্গ করিয়া কোনো কারণে সে বাজেয়াপ্ত বস্তু বা জব্দ করা হয়েছে। সে তো মনে করেন যে লাইসেন্স নিছে, মাদকের লাইসেন্স নিছে না, সে জি মাদকের লাইসেন্স নিছে, নিয়া মনে করেন যে আপনি একটা দোকান দিছেন। এখন এই দোকানটা তো আপনাকে শর্ত সাপেক্ষে বলা হয়েছে যে আপনি এই দোকান চালাইতে গেলে শর্ত সাপেক্ষে চালাইতে হবে। এখন আপনি এই যে কোনো একটা শর্ত লঙ্ঘন করছেন। কি করছেন? যে কোনো স্যার বুঝতে একটা পারছি। শর্ত লঙ্ঘন করছেন। এখন কর্তৃপক্ষ কি করবে? আপনার এই দোকানের যে মাদক গুলো আছে এগুলা সে কি করবে? হেফাজতে নিয়ে চলে যাবে, জব্দ করবে। জব্দ করলে তখন এই যত টাকার মাল আছে এই দোকানে, আপনি এত টাকা সরকারি কোষাগারে জমা করলে তখন এই মাল আপনাকে আবার দিবে। এটা হচ্ছে কি? জরিমানা, যাতে আপনি ওই যে দ্বিতীয়বার আর শর্ত লঙ্ঘন না করেন। বুঝা গেছে? জি স্যার বোঝা গেছে। তারপর 16 ধারা হচ্ছে লাইসেন্স বাতিল। কোন ব্যক্তি যদি লাইসেন্স পারমিট পাস শর্ত ভঙ্গ করে বা মাদকদ্রব্য অপরাধে দণ্ডিত হয়, তাহলে তারা কারণ দর্শানোর সুযোগ দিয়ে লাইসেন্স বাতিল করবে। কি করবে? কারণ দর্শানোর সুযোগ দিয়ে লাইসেন্স বাতিল করবে। এই লাইসেন্স বাতিল করলে সে 30 দিনের ভিতরে আপিল করবে। যার লাইসেন্স বাতিল করা হয়েছে সে 30 দিনের ভিতরে আপিল করবে, খার প্রতি সে আপিল করবে। যদি পদস্থন কোনো অফিসার বাতিল করে, সেই ক্ষেত্রে মাদক দ্রব্যের মহাপরিচালক বরাবর আপিল করবে। আর যদি মহাপরিচালক বাতিল করে তাহলে সরকারের নিকট আপিল করবে 30 দিন সময়ের ভিতরে। আর 3 হচ্ছে আপিল কর্তৃপক্ষ যে রায় দিবে এটার বিরুদ্ধে কোনো আদালতে মামলা দায়ের করা যাবে না, অর্থাৎ সেটাই চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে। 16 ধারা 16-3, 1, 2, 3 বলতেছি না, কারণ 1, 2, 3 বলতে গেলে আপনারা পেশ লাগাইবেন। এই জন্য আমি কি করতেছি, প্রত্যেকটা ভাঙ্গি ভাঙ্গি দিচ্ছি যাতে আপনি 16 ধারার বিষয়টা বুঝতে পারেন। যে সে শর্ত লঙ্ঘন করলে তার লাইসেন্স বাতিল হবে, 30 দিনের ভিতরে আপিল করবে। কার কাছে আপিল করবে? যে অফিসার বাতিল করছে তার সিনিয়র। অর্থাৎ যদি মনে হয় যে দেখা গেছে যে সিলেটের কোনো সহকারী পরিচালক বাতিল করে, তাহলে মহাপরিচালকের কাছে আবেদন করবে। আর ঢাকার যদি মহাপরিচালক বাতিল করে, সেক্ষেত্রে সরকারের কাছে আপিল করবে। অর্থাৎ আপিলের যেটা নিয়ম, যে বাতিল করবে তার সিনিয়রের কাছে আপিল করতে হবে। আর এই রায় চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে। 16 ধারা। 17 ধারা হচ্ছে লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ। লাইসেন্স প্রদানকারী অফিসারের নিকট যদি মনে হয় যে পারমিট পাসের শর্ত লঙ্ঘন করছে, তাহলে লিখিত আদেশ দিয়া 60 দিন সময়ের জন্য লাইসেন্স স্থগিত করতে পারবেন। 60 দিন সময়ের জন্য লাইসেন্স স্থগিত করতে পারবেন 17 ধারা। যদি 60 দিনের ভিতরে হয় তাহলে যে ব্যক্তির লাইসেন্স বাতিল করা হয়েছে উনি 30 দিনের ভিতরে আপিল করবে। আপিল করার প্রক্রিয়া হচ্ছে একই, সিনিয়রের কাছে। আর এই রায় চূড়ান্ত বলে গণ্য হবে। তাহলে আমরা 16 ধারায় পাইলাম লাইসেন্স বাতিল, আর 17 ধারায় পাইলাম কি? লাইসেন্স স্থগিত। খালি এইগুলা মনে রাখবেন। আর বাতিল হইলে তো বাতিল, আর স্থগিত হইলে 60 দিনের জন্য স্থগিত করবে, আর আপিল করতে পারবে 30 দিনের ভিতরে। 16 ও 17 কি বোঝা গেছে? স্যার 16 যে ওই লাইসেন্স বাতিলের যে বিষয়টা, হুম শর্তভঙ্গ করার কারণে যে তার লাইসেন্সটা বাতিল করে দিব, হুম তো এখানে তো যদি তিনি মাদকদ্রব্য অপরাধে জড়িত দণ্ডিত হন, তাহলে কি লাইসেন্সটা বাতিল হবে? সবই। যেমন আপনার এই যে 14 ধারায় বলা আছে না, 15 ধারায়, যে কোন কোন ব্যক্তির লাইসেন্স দেওয়া যাবে না। ঠিক আছে? 15 ধারায় বলা আছে যে শর্ত, যেমন প্রথমবার আপনি কি করছেন, একটা শর্ত লঙ্ঘন করছেন, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আপোষ নিষ্পত্তি করতে পারবে।
আর 2 নম্বর শর্ত ভঙ্গ করলে সেটা বাতিল, আপনাকে আর লাইসেন্স দেওয়া যাবে না। ঠিক আছে, 15 দ্বারা। আর 14 দ্বারা বলছে যে খারে খারে লাইসেন্স দেওয়াই যাবে না, এক কথায় শেষ। যে কোন কোন ব্যক্তিকে লাইসেন্স দেওয়া যাবে না 14 দ্বারা, যে 3 মাস কারাদণ্ড ভোগ করছে এবং 500 টাকা জরিমানা দিছে, যার মেয়াদ 5 বছর হয়েছে না, আমরা বিভাগীয় মামলার মতো আর কি, যে সে যদি গুরুদণ্ড প্রাপ্ত হয় তাহলে 3 বছর কি করতে পারবে না, কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ঠিক এইরকমই এটা হচ্ছে, সে কি করছে 3 মাস কারাদণ্ড ভোগ করছে, 500 টাকা জরিমানা দিছে, যার মেয়াদ 5 বছর হয় নাই, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে লাইসেন্স দেওয়া যাবে না। আর যে ব্যক্তি মাদকদ্রব্য অপরাধে অভিযুক্ত, দণ্ডিত হয়েছে, সেই ব্যক্তিকে লাইসেন্স দেওয়া যাবে না। আর 3 নম্বরে যেই ব্যক্তি লাইসেন্স পারমিট বাতিল হয়েছে অথবা এর শর্ত লঙ্ঘন করছে, এই ব্যক্তিকে লাইসেন্স দেওয়া যাবে না 14 দ্বারা। ঠিক আছে সেন্টু মিয়া? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে 18 দ্বারা হইল কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ বা লাইসেন্স বাতিল। ঠিক আছে, তাহলে এখন বলছে যে মাদকদ্রব্য অপরাধে যদি কোনো ব্যক্তি অপরাধী হয়, তাহলে তার কোন কোন লাইসেন্স বাতিল হবে। তার অস্ত্রের লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে। বুঝা গেছে? মাদকদ্রব্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির অস্ত্রের লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স তাকে দেওয়া যাবে না, মাদকাসক্ত ব্যক্তিকে। ঠিক আছে। আর 2 হচ্ছে যদি তার কাছে এই ধরনের লাইসেন্স থাকে, অর্থাৎ তার কাছে ড্রাইভিং লাইসেন্সও আছে, অস্ত্রের লাইসেন্সও আছে, তাহলে তার এটা বাতিল হওয়ার তারিখ থেকে 15 দিনের ভিতরেই থানায় অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তাহলে এখন আপনার জন্য প্রশ্ন, মাদকদ্রব্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা দণ্ডিত ব্যক্তির কোন কোন লাইসেন্স বাতিল হয়? মাদকদ্রব্যের লাইসেন্স, অস্ত্রের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, নাকি আর সব? অস্ত্রের লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স। যানবাহন এবং চালকের কোন কোন লাইসেন্স বা মাদকদ্রব্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির কোন কোন গুলা লাইসেন্স বাতিল হয়? প্রথমে তো আপনি হয়েছে আসলো যে সে মাদকদ্রব্য অপরাধ, তার নিজের মাদকদ্রব্যের লাইসেন্সই বাতিল। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে তার অস্ত্রের লাইসেন্স বাতিল। আর তৃতীয়ত হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল। এখন যদি এখানে আপনার মাদকদ্রব্যের লাইসেন্স দেয়, অস্ত্রের লাইসেন্স দেয় এবং ড্রাইভিং লাইসেন্স দেয়, তাহলে 3টাই দিবেন। আর যদি বলি দেয় খ এবং গ, অর্থাৎ 2টার স্পেসিফিকলি বলে দিছে, তাহলে সেই ক্ষেত্রে ড্রাইভিং এবং অস্ত্রের লাইসেন্স 2টাই দিবেন। বুঝা গেছে? কি কথা বলেন না কেন? 18 কি বুঝছেন? স্যার বোঝা গেছে স্যার। 19 বলেন, 19 আসতেছে, আসবে। 19, মাদকদ্রব্যের দোকান বা পানশালা বা বর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার ক্ষমতা কে বন্ধ করতে পারেন? মাদকদ্রব্যের দোকান বা মদের পরিচালক, জেলা মদের ম্যাজিস্ট্রেট, পাট্টা, কমিশনার। মদের পাট্টা অনেক অনেক জায়গায় আছে মদের পাট্টা, এই মদের পাট্টা কে বন্ধ করতে পারেন? পরিচালক, মহাপরিচালকের। মহাপরিচালকের অনুমোদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার। না, শুনেন, যদিও আইনে বলছে মহাপরিচালকের অনুমতি ব্যতীত মদের দোকান বন্ধ করা যাবে না। ঠিক আছে, কিন্তু 30 দিন আগে, 30 দিন আগে তবে জানাইতে হবে। 30 দিনের জন্য কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার বন্ধ করতে পারেন। কত দিনের জন্য পারেন? 30 দিনের জন্য। 30 দিনের জন্য। কে পারে? পুলিশ সুপার, পুলিশ কমিশনার, নাকি জেলা ম্যাজিস্ট্রেট? জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার। হ্যাঁ, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার। আর 30 দিনের বেশি কি বন্ধ করা যায়? না, তবে এটা বর্ধিত করতে পারবে। হ্যাঁ, 30 দিনের বেশি বন্ধ করা যায় যদি মহাপরিচালকের অনুমতি নিয়ে সেটা 60 দিন পর্যন্ত বন্ধ করা যায়। 30 দিন নিজে বন্ধ করলো আর মহাপরিচালকের অনুমতি নিয়ে আরো 30 দিন বন্ধ করলো, তাহলে মোট কতদিন বন্ধ হইলো? 60 দিন। 60 দিন। তাহলে মহাপরিচালকের অনুমতি নিয়ে পানশালা বা মদের দোকান কতদিন বৃদ্ধি করা যায়?
30 30 60। হ্যাঁ, এটা মনে রাখবেন, 30 30 60, আবার 60 দিন দিয়ে দিন না কিন্তু। মহাপরিচালকের অনুমতি নিয়ে 30 দিন বৃদ্ধি করা যায়। আর এই যে 1 2 এর যে আদেশ বা রিপোর্ট, এটা মহাপরিচালকের নিকট প্রেরণ করতে হইব। ঠিক আছে, 1 2 এর যে অনুলিপি। আদেশটা দিলেন, অর্থাৎ বন্ধ করলেন যেগুলো, সেগুলো মহাপরিচালককে দিতে হবে। তাহলে আপনাকে 19 ধারায় সরাসরি প্রশ্ন দিতে পারে যে পানশালা বন্ধে বা মদের দোকান বন্ধে কার অনুমতি লাগে? এমসিকিউ। মহাপরিচালক। মহাপরিচালক। কোন মহাপরিচালক? বিজিবির মহাপরিচালক, মাদক র্যাবের মহাপরিচালক, নাকি মাদক দ্রব্যের মহাপরিচালক? মাদক মাদক দ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ মাদক পরিচালক। দ্রব্যের মহাপরিচালক, ম্যাজিস্ট্রেট, স্যার, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ স্যার কমিশনার। তাহলে মাদক দ্রব্যের মহাপরিচালকের ছাড়া, অনুমতি ছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট আর কমিশনার 30 দিনের জন্য বন্ধ করতে পারবে। সঠিক। এটা ওনার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে। এটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। যেমন জেলার দায়িত্বে জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার, উনি বন্ধ করতে পারবে। কিন্তু পুলিশ এটা সুপারের অনুমতি সুযোগ ছাড়া, নাই। তবে পুলিশ সুপার পারবে না। এটা তো অনুমতি ছাড়া পারবে স্যার। হ্যাঁ, অনুমতি ছাড়া। তাহলে আজকে আমরা 19-এর বাইরে আর যাই না নাকি? সময় না না যেহেতু না, শেষ, দরকার নেই। 19-এর বাইরে যাই না আমরা, একটু আবার 10 থেকে একটু টান মারিয়া আসি। হ্যাঁ, তাহলে 10-এর যে শর্তগুলো আছে, 10-এ বলা হয়েছে লাইসেন্স পারমিট পাস। লাইসেন্স পারমিট পাস ব্যতীত অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। লাইসেন্স পারমিট পাস ব্যতীত এই কাজগুলা করা যাবে না। কি করা যাবে না? বিওয়ারি বা ডিস্টিলারি স্থাপন করা যাবে না। বিওয়ারি ডিস্টিলারি কি? কারখানা, অর্থাৎ মদের দোকান, বিয়ারের কারখানা, এগুলা স্থাপন করা যাবে না। তারপরে হচ্ছে উৎপাদন প্রক্রিয়াজাত করা যাবে না। গ হচ্ছে বহন, পরিবহন, আমদানি রপ্তানি করা যাবে না। গতে হচ্ছে ক্রয় বিক্রয় বিপণন করা যাবে না। ঙতে হচ্ছে সংরক্ষণ গুদামজাত প্রদর্শন করা যাবে না। চতে হচ্ছে সেবন প্রয়োগ ব্যবহার করা যাবে না। ছ, ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে না। অ্যালকোহল ওষুধ প্রস্তুতির উপাদান হিসেবে ব্যবহার করা যাবে না। আর বর্গীয় জ হচ্ছে উপরোক্ত কাজে কেউ কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। ঠিক আছে, তবে কারা করতে পারবে? আইন প্রয়োগকারী সংস্থার সদস্য যদি তার কাছে দলিল পর্যাপ্ত কাগজপত্র থাকে, সেই ক্ষেত্রে সে পরিবহন গুদামজাত সংরক্ষণ করতে পারবে। 11 ধারা হচ্ছে অ্যালকোহলের উপরে বিধিনিষেধ। কে কে অ্যালকোহল পান করতে পারবে? মুসলমান অ্যালকোহল পান করতে গেলে সিভিল সার্জন এবং সহযোগী অধ্যাপকের অনুমতি লাগবে। মেতর, মুসি, ডুম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী, তারা পান করতে পারবে। তারপর লাইসেন্স প্রাপ্ত দোকানে বৈশা বিদেশি নাগরিক পান করতে পারবে। তারপর হচ্ছে কূটনৈতিক পাসপোর্টধারী যারা আছে, তারা কি করতে পারবে? পান করতে পারবে। 11 ধারা। 12 ধারা হচ্ছে মাদক দ্রব্য খেয়ে প্রেসক্রিপশনে ব্যবহার লিখতে পারবে। চিকিৎসক মাদক দ্রব্য ওষুধ হিসেবে ব্যবস্থাপত্রে বা প্রেসক্রিপশনে লিখে দিতে পারবে। আর এটা একবারের বেশি ক্রয় করা যাবে না। 13 ধারা হচ্ছে লাইসেন্স। মহাপরিচালক লাইসেন্স দিতে পারবেন শর্ত সাপেক্ষে। মহাপরিচালক বা তার অধস্তন ক্ষমতাপ্রাপ্ত অফিসার লাইসেন্স পারমিট পাস দিতে পারবে। এটার মেয়াদ হবে কি? অর্থবর্ষর। লাইসেন্সের মেয়াদ হবে অর্থবর্ষর। তবে যদি একটানা 3 বছর নবায়ন না করে, তাহলে এটা নবায়ন হবে না। 14 ধারা হচ্ছে যাদেরকে লাইসেন্স দেওয়া যাবে না, চলনজনিত অপরাধে 3 মাস কারাদণ্ড, 500 টাকা জরিমানা, তার মেয়াদ 5 বছর পূর্ণ হয়েছে না, এই ব্যক্তিকে দেওয়া যাবে না। তারপরে হচ্ছে মাদক দ্রব্য অপরাধে দণ্ডিত হয়েছে, লাইসেন্স পারমিটের শর্ত লঙ্ঘন হইলে এইসব ব্যক্তিকে দেওয়া যাবে না। 15 ধারা হয়েছে লাইসেন্সের শর্ত লঙ্ঘন হইলে কি ব্যবস্থা। প্রথমবার লাইসেন্সের শর্ত লঙ্ঘন হইলে মুচলেখা নিয়ে 1 লক্ষ টাকা জরিমানা করিয়া আপোষ মীমাংসা করা যাবে। দ্বিতীয়বার করলে সেটা বাতিল হয়ে যাব। 16 ধারা হয়েছে লাইসেন্স বাতিল। লাইসেন্স পারমিট পাস বা মাদক দ্রব্য অপরাধে দণ্ডিত হইলে তাকে লাইসেন্স দেওয়া যাবে না। আর যদি সে আপিল করতে হয়, তাহলে 30 দিনের ভিতরে আপিল করবে ঊর্ধ্বতন অফিসার বরাবর। আর মহাপরিচালক দিলে সরকারের নিকট। এই রায় চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে। 17 ধারা হয়েছে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত।
60 দিনের জন্য স্থগিত করতে পারবেন, 30 দিনের ভিতরে আপিল করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর, আর এটাই চূড়ান্ত বলে গণ্য হবে। 18 ধারা হয়েছে লাইসেন্সের ক্ষেত্রে বিধিনিষেধ। যদি মাদকদ্রব্য অপরাধে অভিযুক্ত হয় সেক্ষেত্রে তার ড্রাইভিং লাইসেন্স, অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না। আর যদিও তার কাছে সেটা থাকে তাহলে সেটা আদেশের তারিখ হইতে 15 দিনের ভিতরে থানায় অথবা কর্তৃপক্ষের নিকট জমা দিবে। 19 মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ। মহাপরিচালকের অনুমতি ব্যতীত মদের দোকান পানশালা বন্ধ করা যাবে না। তবে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে 30 দিনের জন্য পানশালা বা মদের দোকান বন্ধ করতে পারবেন। আর যদি অতিরিক্ত প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মহাপরিচালকের অনুমতি নিয়ে আরো 30 দিন বৃদ্ধি করা যাবে। ঠিক আছে? এটা কিন্তু এই যে আমি যেভাবে আপনাদের বললাম না, ঠিক আপনারাও কিন্তু সেইভাবেই মনে রাখতে হবে। তাহলে কি হবে, ক্লাসের মধ্যে বা পরীক্ষার হলে আপনারা ধরতে সহজ হবে। ঠিক আছে? আর এই যে মানে যে ক খ গ গ ঙ এইগুলো আপনার মনে রাখার দরকার নেই, আপনি শুধু মূল হেডেনটা মনে রাখেন যে এই বিষয় উৎপাদন, রূপান্তর, ক্রয়, বিক্রয়, মজুদ, সংরক্ষণ, এগুলা হইলে কি হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে।